This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard. আমরা প্রায়ই একটা কথা বলি, একটা কথার কথা এরকমভাবেই বলি যে ওসব সিনেমায় হয়, যেন সিনেমায় যেটা হয় সেটা বাস্তব জীবনে হওয়া সম্ভব না, ওটা একটা অলিক ব্যাপার ট্যাপার এরকম একটা কিছু। কিন্তু আজ যেটা দেখলাম, সেই কবে কোন সিনেমায় একটা ডায়ালগ শুনেছিলাম 1993 সালে শাহরুখ খানের ডায়ালগ, সেটা যে আজকে সত্যি হয়ে গেল। এবং সত্যি কে করলো? নির্বাচন কমিশন। তাহলে এটাকে কি বলবেন? ভাবতে পারেন যে শাহরুখ খান কি তাহলে নির্বাচনের কোথাও গিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসাডার নাকি ছিলেন? এখন তো আর নেই। এখন এবছর তো তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেছেন সচিন তেন্ডুলকার। এবার সেই শাহরুখ খান যেটা 93 সালে বলেছিলেন, 31 বছর পর সেটা গিয়ে আমাদের ভোটে আজকে প্রথম দফায় লোকসভার ভোটে সেটা সত্যি হচ্ছে। কোনটা নিয়ে এত কথা বলছি? আরে সেই ডায়ালগটা যেখানে শাহরুখ খান বলেছিলেন যে হার কে জিতনে वालों को बाजीगर कहते हैं। হার জিতের প্রসঙ্গটা সব তো আপনারা ভাবছেন ওই 4 তারিখ 4 জুন জ্বালা যাবে, কিন্তু আজকে যেটা হলো সেটাও তো প্রায় সেরকমই। আজকে নির্বাচন কমিশন তাহলে হারলেনই বা কোথায় আর জিতলেনই কোথায়? একটু ভাবুন, পরিষ্কার বুঝতে পারবেন। এর আগে আমাদের নির্বাচনের লাস্ট রেফারেন্স ফ্রেম কি ছিল? লাস্ট রেফারেন্স ফ্রেম ছিল হচ্ছে এই পঞ্চায়েত নির্বাচনটা। সেই পঞ্চায়েত নির্বাচনে কি হয়নি? মারামারি, কাটাকাটি, রক্তারক্তি আর লঙ্কাকাণ্ড। মানে নির্বাচন না নরমেধযোগ্য, সেটা নিয়ে আপনাদের মনে সংশয় জাগতে পারত। আজ পর্যন্ত সেই ভোট পরবর্তী একাধিক মামলা টামলাও এখনও চলছে। এসবগুলো দেখে তখন তো মনে হয়েছিল যে আমাদের বাংলা সংস্কৃতিটা কীরকম একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেছে। কিন্তু সেই নির্বাচনের কাছে তারপরেই এত বড় লোকসভা নির্বাচন, ওটা পঞ্চায়েত নির্বাচন ছিল। ভাবছিলাম যে এত বড় নির্বাচন নিশ্চয়ই পঞ্চায়েত নির্বাচনকে টপকে যাবে। তো প্রথম দিন কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হেরে গেল এই আমাদের লোকসভা নির্বাচনটা। কোনো বিশেষ রক্তপাত নেই, বিক্ষিপ্ত কিছু ঘটনা। এই বিক্ষিপ্ত শব্দটা খুব ইম্পর্টেন্ট। অনেক দিন পর জানেন তো আমাদের এই বাংলার এই ভোট ঠোঁটের ক্ষেত্রে সেই পুরনো শব্দবন্ধটা ফিরে এসছে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটামুটি ভোট শান্তিপূর্ণ। এটা বলার সুযোগই এত বছর পাইনি, আজকে পেলাম। একদিকে হার, ওই বললাম যে কোথাও গিয়ে নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটের সামনে, এটা তো পঞ্চায়েত ভোটটা তো রাজ্য নির্বাচন কমিশন করে, তো তাদের কাছে সেন্ট্রাল নির্বাচন কমিশন যারা এই লোকসভা ভোটটা করছে তারা হেরে গেলেন। আবার ওই হারের মধ্যে দিয়েও কোথাও গিয়ে একটা জয় পাওয়া গেল, তাই না? এইটার জন্যই বলছিলাম, এটা কোথাও ওই হেরে জেতার, ওই বাজিগর হওয়ার যে লক্ষণটা, সেটা কিন্তু লোকসভা ভোটের এই প্রথম পর্বেই একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নির্বাচন কমিশন। আশা করছি বাকি যে 6খানা ধাপ আছে, সেই 6টা ধাপে আমাদের এই একই রকম আমরা একই কথা হয়তো রিপিট করতে পারবো। আমরা দেখব পঞ্চায়েত ভোটের কাছে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা হেরে যাবে এই লোকসভা নির্বাচন। কাজটা কঠিন ছিল, কাজটা কঠিন তো বটেই। সাম্প্রতিককালে দেখুন, ওই দেখবেন আমরা যখন এই সিনেমা নিয়ে বলছিলাম, তো সিনেমা আমরা যখন অ্যাকশন মুভি আজকাল দেখতে যাই, আজকাল আমরা সবাই হিন্দি ডাব করা তেলেগু ছবি, তামিল ছবি, মানে ওই সাউথের সিনেমাগুলো সব দেখি টেকি আর কি। তো এই ক্ষেত্রেও যখন গোটা ভারতের লোকজন তারা ভোটে অ্যাকশান দেখতে চান, তারা বাংলায় চোখ রাখেন। আর এই অ্যাকশানের বাংলায় একটা তো বেশ জুৎসই নামও আছে, খেলা হবে। তো সেই খেলাটা দেখা গেল না সেরকম। এটা দেখে কেউ হতাশ হতে পারে, বিশ্বাস করুন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। অথচ চেষ্টার কসুর কিন্তু কেউ যে করেননি তা না। কোচবিহারের দাদা দিদিরা একদম প্রাণপণে লড়ে গেছেন শেষ বেলা পর্যন্ত, যে যদি একটুখানি নিজেদের সুনাম ঠুনাম বজায় রাখা যায়, এই বাংলার যে সুনাম আর কি এই ভোটের হিংসার ক্ষেত্রে। একের পর এক ওই পরপর যে জায়গাগুলো, দিনহাটা বা শীতলকুচি বা সীতাই, বেশ কয়েকটা টুকটাক ঘটনা ঘটেছে। একদম শেষ বেলাতে এসে নাটাবাড়িতে একজন বিজেপির মহিলা ভোটার তার গালে
খুর পর্যন্ত মেরে দিয়েছেন কেউ কেউ, ওই রক্তপাতহীন কমপ্লিটলি যাতে বলা না যায় সেই একটা মরিয়া চেষ্টা আর কি। কিন্তু যে কারণে মেরেছেন সেটাও খুব ইন্টারেস্টিং, জানেন তো। এই ভদ্রমহিলা তিনি নাকি ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। লক্ষ্মীর ভাণ্ডারটা তো এবার ভোটের অনেক বড় ইস্যু। এবার লক্ষ্মীর ভাণ্ডার নেবে, এক হাতে নেবে আর এক হাতে দেবে, এটাই তো নিয়ম। কিন্তু এই ভদ্রমহিলা নাকি নিয়েছেন, কিন্তু দিয়েছেন অন্য জায়গায়, মানে বিজেপিকে ভোট দিয়েছেন। তাই এটা তো শাস্তিযোগ্য একটা অপরাধ, তাই জন্যই তাকে কেউ বোধহয় ওই গালে ছুরি মেরে দিয়েছিল। মজাটা কি জানেন, ওই সন্দেশখালিতে যিনি বিজেপি প্রার্থী রেখা পাত্র, তার বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ছিল যে তিনি স্বাস্থ্যসাথী পান, অথচ তিনি এরকমভাবে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে পড়ছেন। এখানে একরকম নিয়ম, মানে দক্ষিণবঙ্গে একরকম নিয়ম, স্বাস্থ্যসাথী মানে এটা 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 বিজ্ঞাপন যে বিজেপি প্রার্থীও কিন্তু স্বাস্থ্যসাথী পান আর কি। তাহলে বুঝুন আমরা কত উদার, আমরা কত সমমনোভাবাপন্ন, সবাইকে এক নজরে দেখি। এটা প্রমাণ করার জন্য, এটা নির্বাচনী বিজ্ঞাপনের জন্য দক্ষিণবঙ্গে এই বিষয়টাকে তুলে ধরা হচ্ছে। উত্তরবঙ্গে গিয়েই নিয়মটা বদলে যাচ্ছে। এই অদ্ভুত বৈপরীত্যের কারণটা এটা কিন্তু ঠিক হজম হলো না। এক যাত্রায় আবার এরকম পৃথক ফল হয় নাকি? লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে নিয়েও বিজেপি প্রার্থী, এই ভাষাতেই সন্দেশখালীর রেখা পাত্রর দিকে তীর ছুঁড়েছিল তৃণমূল। রেখার ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে নিয়ে আসার অভিযোগ তোলে বিজেপি, আবার অভিযুক্ত তৃণমূল। এবার কোচবিহারের এক মহিলার গালে ছুরি চালানোর অভিযোগ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েও কেন বিজেপিতে ভোট, এই প্রশ্ন করতেই নাকি ছুরি দিয়ে আঘাত করা হয়। আসতেছি, ভোট দিয়ে চলে গেছি, আবার আসতেছি, আমি বলছে একটা মহিলাকে নিয়ে আসতেছি, পরে ওকে দেখে আমাকে বলে তৃণমূল কা খা রहा है, তৃণমূল কা ভোট नहीं दे रहा है, ऐसे बोला। তৃণমূলকে ভোট না দিলে মারবে বলছে। হ্যাঁ ऐसे, হ্যাঁ কাল লক্ষ্মীর ভান্ডার নিচে ভোট দেয় না তুমি বলছে আমাকে। পরে আইসে আমাকে পরে চাকু ছিল হাতে, আমাকে পরে এই যে চাকুতে মারছে। খবরটা শোনার পর নাটাবাড়ি বিধানসভার ডগাগুড়ি এলাকার বুথে পৌঁছন বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক। পৌঁছয় বিশাল পুলিশ বাহিনীও। পুলিশের সঙ্গে বচসায় জড়ান নিশীথ, অভিযোগ পুলিশের বিরুদ্ধেও। সন্দেশখালী মডেল, পুরো বাংলা জুড়ে সন্দেশখালী মডেল এরা করতে চাইছে। সন্দেশখালীর মায়েরা তারা গর্জে উঠেছিল, ঠিক একই রকম ভাবে সারা বাংলার মায়েরা ধীরে ধীরে গর্জে উঠছে। পুরো রাজ্য পুলিশের সহযোগিতাতেই এই ধরনের কাণ্ড করতে বেশি করে সাহস পাচ্ছে যারা তৃণমূলের গুন্ডা রয়েছে। নাটাবাড়ির ঘটনা ঠিক হয়নি, ডিফেন্স বাঁচিয়ে বলছে তৃণমূলও। হওয়া উচিত নয়, এই যুক্তিটা আমরা কাজ করি না। এটা ভারতীয় জনতা পার্টির যুক্তি হতে পারে। এখন স্থানীয়ভাবে একটা থাকতেই পারে একটা রিয়াকশন, তৃণমূল কংগ্রেস সেটা করে। পয়লা দফায় ভোট ছিল উত্তরের 3 কেন্দ্রে। মোটের ওপর শান্তিপূর্ণ ভোটে বেশিরভাগ অশান্তি কোচবিহারেই। দিনহাটায় বিজেপির বুথ সভাপতির বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার হয়। রাস্তার পাশ থেকে বোমা উদ্ধার ঘিরে এক প্রস্ত নাটক। সুরক্ষাবিধি শিখে তুলে হাতে করেই বোমা তোলে পুলিশ। চান্দামারিতে মাথা ফাটে বিজেপির বুথ সভাপতির। শীতলকুচিতেও বিজেপির কর্মীর মাথা ফাটানোর অভিযোগ। গিরিয়াকুটিতে বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর হয়। 3 জায়গাতেই তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের। আক্রান্ত শাসক দলও। ভেটাগুড়িতে তৃণমূলের ব্লক সভাপতিকে মারধর। আক্রান্ত ব্লক সভাপতি অনন্ত বর্মন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। উত্তেজনা ছড়ায় সিতাইয়েও। রাজাখোড়া প্রাথমিক স্কুলে তৃণমূলের ক্যাম্প অফিস জোর করে তুলে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যান কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়া। তৃণমূল প্রার্থীর সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তৃণমূল ও বিজেপির কর্মীরা। মেথড ইন ম্যাডনেস, এক জনপ্রিয় রাজনৈতিক সম্পর্কে একজন বিশ্লেষক একবার বলেছিলেন, জানেন তো। এবার এটার বাংলা বিষয়টা হচ্ছে যে রাজনীতিতে কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া হয় না। এমনকি কেউ যদি পাগলামো করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। সে উদ্দেশ্যটা আপনারা বুঝতেই পাচ্ছেন কিসের জন্যে, যদিও সেটা ক্ষেত্র বিশেষে বদলে যায়, কিন্তু বেসিক ব্যাপার ওটাই। একটা কার্যর পেছনে কারণ থাকে রাজনীতিকদের সব সময়, আপনার আমার মতো না। এই যে ভোটের ক্ষেত্রে যে হিংসার ঘটনাগুলো বা জায়গাগুলো দেখলাম, সেগুলো কোথায় কেন ঘটলো সেটা যদি একটু ভাবেন তাহলে দেখবেন এগুলোর পেছনেও কিন্তু একটা কার্যকারণ সম্পর্ক রয়েছে। এই যে আজকে নির্বাচনের প্রথম ফেজে যে অশান্তিগুলো হলো, ম্যাক্সিমামটাই কোচবিহারে হয়েছে। এবার সেখানে অশান্তিগুলো কেন হলো
সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যদি আপনারা জায়গাগুলোকে খতিয়ে খতিয়ে দেখেন। শীতলকুচি বা সিতাই বা দিনহাটার কোনো অংশ, কিন্তু বেসিক্যালি এই জায়গাগুলোর মধ্যেও গণ্ডগোলের স্পটগুলো হচ্ছে সবকটাই কিন্তু কোথাও গিয়ে ওই সীমান্ত নিকটবর্তী অঞ্চলগুলোতে। এবার এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশ একটা বড় ইস্যু। এটা নিয়েই কিন্তু মানে সত্যি কথা বলতে কি এই কোচবিহারটা এমন একটা জায়গা যেখানে হিন্দু রাজবংশীরা তারা কিন্তু সিএ যতটা না চান তার থেকে বেশি এনআরসি চান, কারণ তারা মনে করেন এই অনুপ্রবেশের সমস্যায় তাদের বেশ বড় বড় মানে প্রতিকূলতার সামনে পড়তে হচ্ছে আর কি। এবং সেই জন্য এই যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে যেখানে খানিকটা অহিন্দু রাজবংশী জনসংখ্যা বেশি, সেখানেই কিন্তু দেখা গেছে কোথাও গিয়ে একটা আক্রমণের ঘটনা বা পাল্টা আক্রমণের ঘটনা ঘটেছে। এই জায়গাগুলো খানিকটা তৃণমূল অধ্যুষিত। এবার এই জায়গাগুলোতেই গিয়েই এর মধ্যে সিতাইয়ে যেমন তৃণমূল জিতেছে, তো এই জায়গাগুলোতে গিয়েই কোথাও ভোটারদের অভিযোগ উঠেছে, বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছে যে ভোটারদের সকাল সকাল ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে বা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রেই গণ্ডগোলগুলো হয়েছে। একের পর এক অভিযোগ আমরা দেখেছি। এবার এই বিভিন্ন জায়গায় যে ভোটের গণ্ডগোলগুলো ঘটেছে, এবার একটু নির্দিষ্ট করে বলি, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন শীতলকুচিতে সেখানে একদিকে তৃণমূল সমর্থকরা মার খেয়েছেন বলে অভিযোগ, এক্ষেত্রে অভিযোগের আঙুল বিজেপির দিকে, আর উল্টো দিকে একই সঙ্গে বিজেপির বুথ সভাপতিকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বা বিজেপির ভোটারদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হয়েছে, এই অভিযোগটাও আছে। এক্ষেত্রে অভিযোগের তীর তৃণমূলের দিকে। এবার খেয়াল করে দেখুন, শীতলকুচিতে কিন্তু এমনিতে বিজেপির বিধায়ক এই বিধানসভা ভোটে সেখানে বিজেপির প্রার্থী জিতেছিলেন, কিন্তু একই সঙ্গে সেখানে একটা তৃণমূলের ভোট ব্যাংক আছে, সংখ্যালঘু ভোট ব্যাংক। ফলে দু তরফেই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগটা সেখান থেকে এসছে, এবং তাহলে বুঝতে পারছেন ওখানে ফাটা শুধু হয়নি আর কি, ফাটাফাটি হয়েছে, দু তরফেই হয়েছে আর কি। এবার ভেটাগুড়িতে সেখান থেকে আবার অভিযোগ এসছে যে সেখানে তৃণমূলের বুথ সভাপতিকে মেরে মাথা টাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আর কি। এই ভেটাগুড়ি এটা হচ্ছে সিতাই বিধানসভা সিটের মধ্যে পড়ে আর কি। এবার এই সিতাই সেটা আবার কিন্তু তৃণমূলেরই দখলে, এবং সেই অঞ্চলে যেটা তৃণমূলের দখলে সেখান থেকে অভিযোগ উঠেছে যে সেখানে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বিধায়ক এবং এখন এই লোকসভার প্রার্থী কোচবিহারে যিনি তৃণমূলের জগদীশ বসুনিয়া, তিনি এই জায়গাতে গেছিলেন এবং পুলিশকেও ডাকেন, পরে তার সামনেই মারপিট টারপিট হয়, এসবগুলো হয়েছে আর কি। আরও যদি আপনি সরে আসেন দক্ষিণ কোচবিহারের, সেখানে দেখা গেছে যে বিজেপি ওই আসনগুলো বিজেপির, অথচ সেখানে বিজেপির মানে অভিযোগ রয়েছে, সেখানে বিজেপি অভিযোগ করছে যে তারা আক্রান্ত, তাদের তৃণমূল মেরেছে। অর্থাৎ একটা অদ্ভুত ইকুয়েশন রয়েছে সবটার মধ্যে, জানেন তো, যে কোথাও গিয়ে যারা যেখানে বিজেপি জিতেছে সেই আসনটায় তারা ওখানে অভিযোগ করছে যে তারা আক্রান্ত, যেখানে তৃণমূল জিতেছে তারা বলছে তারা আক্রান্ত। একদিকে যেরকম ওই বললাম কেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে গণ্ডগোলটা বেশি হয়েছে, তার কারণটা তো আপনারা বুঝতে পারলেন। এবার পাশাপাশি এই যে যেখানে যে ক্ষমতায় রয়েছে দু একটা ব্যতিক্রম ছাড়া তারাই সেখানে আক্রান্ত হয়েছে, এই অভিযোগটা তোলাটা সেটা কি স্ট্র্যাটেজিক? এই চিন্তাভাবনাগুলো কিন্তু মাথার মধ্যে রাখাটা খুব উচিত, কারণ প্রত্যেকেই কি এখানে নিজেকে আন্ডার ডগ দেখানোর চেষ্টা করছেন, নাকি যে যেখানে শক্তিশালী তার প্রতিপক্ষরা তত বেশি মরিয়া হয়ে সেখানে ঝাঁপিয়েছেন? কারণ এই কোথাও অঙ্কের বিষয়ে মনে করা হয়েছিল যে গত বছর 54,000-এর মতো ভোটে জিতেছিলেন নিশীথ প্রামাণিক, তো নিশীথ প্রামাণিক 54,000 ভোটে জিতেছেন, সেখান থেকে এবারে ওই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াই হবে এরকম একটা এক্সপেকটেশন আছে। সুতরাং যা হয় আর কি, একদিকে একটু চেষ্টা করলে হয়তো ব্যবধানটা কমিয়ে ফেলা যাবে বা ব্যবধানটাকে টপকে যাওয়া যাবে, এরকম একটা চিন্তাভাবনা। আবার অন্যদিকে ব্যবধানটা যদি কমে যায় বা প্রতিপক্ষ টপকে যেতে পারে এরকম একটা ভাবনা চিন্তা, ফলে দুপক্ষের মধ্যেই কিন্তু একটা বেশ মরিয়া ভাব ছিল। সেই মরিয়া ভাব থেকেই কিন্তু
এই কোচবিহারে, আর তার সাথে একদিকে আপনার উদয়ন গুহ, যেটা তিনি ওই নিশীথ প্রামাণিকের বিধানসভা আসন অর্থাৎ দিনহাটায়, সেখানে তো তিনি রেকর্ড ভোটে প্রায় 1.5 লাখের ওপর ভোটে জিতে গেছিলেন। হারা সিটকে এত বেশি ব্যবধানে জেতায়, ফলে তার নিজের একটা বাড়তি জোশ আছে। আবার অন্য দিকটাতে নিশীথ প্রামাণিকের সাথে তার একটা ব্যক্তিগত ইকুয়েশনও আছে বোধহয়, তাই জন্য তারা দেখা হলেই বড় বেশি ঠোকাঠুকি লেগে যায় আর কি। এই সমস্ত কিছুর প্রতিফলন কিন্তু আমরা এই ভোটটায় দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই গণ্ডগোলের জায়গাগুলো যদি একটু খেয়াল করে দেখেন, এগুলো মূলত কোচবিহারের বেশিরভাগটাই, কিছুটা জায়গা বাদ দিলে এগুলো কিন্তু গ্রামীণ ভারত। এবার গ্রামীণ বাংলার এই বিভিন্ন জায়গাগুলোতে যারা কৃষিজীবী বেসিক্যালি, সেই সময় জায়গাগুলোতে ভোটিংয়ের একটা প্যাটার্ন থাকে। তারা হয় সকাল সকাল ভোট দিতে আসেন, অথবা কাজ সেরে বিকেলবেলার দিকে ভোট দিতে আসেন। গণ্ডগোলটাও কিন্তু ওই দুটো বিশেষ সময় বেশি করে হয়। এত কিছু সত্ত্বেও যেটুকুনি হয়েছে, তারপরে যে পরিমাণ ভোটদান হয়েছে সেটা খুব সিগনিফিক্যান্ট, এবং শেষ বেলা পর্যন্ত প্রায় 80% ভোট তো হয়েই গেছে। এতটা ভোট, এত কিছু, মানে মোটামুটি যা যা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, ক্যালকুলেশন করে যা যা ঘটানো হয়েছে, সেগুলোকে উপেক্ষা করে হলো, এটার থেকে কিন্তু আরও অনেকগুলো ইকুয়েশান বেরোতে পারে। এবং সেই ইকুয়েশানগুলো কিন্তু এখন ওই দুজন মানে নিশীথ প্রামাণিক আর উদয়ন গুহ তারা খুঁজে বেড়াচ্ছে। অনন্তকে যারা মেরেছে তারা গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়িতে আশ্রয় নিয়েছে। আগে উদয়ন গুহকে গ্রেফতার করা উচিত। উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন ক্রিমিনাল, আগে তাকে গ্রেফতার করা উচিত। বাদানুবাদ থেকে একে অপরের দিকে তেড়ে যাওয়া। দুজনেই মন্ত্রী। প্রথমজন অমিত শাহ ডেপুটি, এবার লোকসভা ভোটে প্রার্থী। দ্বিতীয়জন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে। ভোটের আগে থেকেই দুই হেভিওয়েটের আকচি দেখেছে কোচবিহার। ভোটের দিনে দুই হেভিওয়েটের টক্কর দেখা গেল বহু আলোচিত এই কেন্দ্রে। যে কোচবিহার থেকে দ্বিতীয়বার সংসদে যাওয়ার লড়াইয়ে নিশীথ, আর উদয়ন তৃণমূলের ভোট সেনাপতি। ভোটের সকালে যখন হাসপাতালে আক্রান্ত দলীয় নেতাকে দেখতে যাচ্ছেন উদয়ন, তখন নিজের বাড়ির ওয়ার রুমে ব্যস্ত নিশীথ। ভেটাগুড়িতে দলের ব্লক সভাপতিকে মারধরের ঘটনায় নিশীথের বাড়িতে তল্লাশির দাবি জানান উদয়ন। পাল্টা উদয়নকে গ্রেফতারের দাবিতে সুর চড়িয়েছেন নিশীথ। আমরা বারবার সাবধান করেছিলাম ইলেকশন কমিশনকে যে উদয়ন গুহর মতন একজন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, একজন গুন্ডা, তাকে যদি আজকে ছাড় দেওয়া হয়, তাকে যদি আজকে খোলা ছুট দেওয়া হয়, তাহলে এই পরিস্থিতি হতে পারে। এটা কিন্তু আমরা আগেই বলেছিলাম এবং আমরা সেটা প্রত্যক্ষ করছি। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাদেরকে সেই আশ্বাস দেবার জন্য আমি এখানে। দিনহাটায় কি লিড দিতে পারবেন তৃণমূলকে? কি মনে হচ্ছে দেখে, কি মনে হচ্ছে? হাসপাতাল থানা ঘুরে একেবারে নিশীথের পাড়া অর্থাৎ ভেটাগুড়িতে কার্যত টহল দেন উদয়ন। ক্যাম্পের থেকে আমাকে যে কমপ্লেন করছে যে ওই ক্যাম্পে বসে ওরা ভোটারদের বাধা দিচ্ছে, যে ভোট দিতে যাওয়ার দরকার নেই, ভোট হয়ে গেছে। বেলার দিকে আবার ভেটাগুড়িতেই উদয়নকে বিক্ষোভের মুখে পড়তে হয়। ওদের এক পঞ্চায়েতকে পুলিশ ধরে নিয়ে গেছে আজকে, যাকে অনেক দিন ধরে খুঁজছিল, নানা রকম গোলমালের সাথে জড়িত, মানে ওয়ান্টেড ছিল। পুলিশ অনেক দিন ধরে খুঁজছে, তাকে নিয়ে গেছে ধরে। এখন সেটা ক্ষোভের কারণ হয়েছে, শিখিয়ে দিয়েছে। কোনো পুরুষ আসবার সাহস নেই। আপনি তো মন্ত্রী, সার্বিকভাবে আপনি এদেরও জনপ্রতিনিধি। আমি এরা তো ওয়ান সাইডেড, ওরা বিজেপির পক্ষ হয়ে বলছে। 11:30 নাগাদ ভেটাগুড়ির বাড়ি থেকে বেরিয়ে বুথে বুথে অভাব অভিযোগ শোনেন নিশীথ। ভোটের দিন উদয়নকে বুথবন্দি রাখার জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই আর্জিতে সায় মেলেনি, ফলে উদয়নকে দেখা গেল পুরনো ফর্মে। ভোটের দিন দিনহাটার অলিগলিতে চক্কর কাটলেন উদয়ন। নিশীথের ডেরায় ঢুকে তাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়লেন। তবে রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গেলেন নিশীথ। আমরা এই লোকসভার যে প্রথম দুটো পর্যায়, সেই পর্যায়ে দুটো এই উত্তরবঙ্গে। এবার এই উত্তরবঙ্গের মানুষের ভাবনা, চিন্তা, চাহিদা এবং ভোটের লড়াইটা চাক্ষুষ করার জন্য বা একদম টাটকা ফিলটা আপনাদের দেওয়ার জন্য আমরা কিন্তু উত্তরবঙ্গের একটা স্টুডিও বানিয়েছি, উত্তরবঙ্গ স্টুডিও, যেখান থেকে আজকে সারাদিন আপনারা বিভিন্ন বক্তব্য বা ভোটের পর্যালোচনা বা বিভিন্ন খবরাখবরগুলো দেখতে পেয়েছেন। এবার এই জায়গায় এসে যেটা বুঝলাম, আমি নিজেও রয়েছি সেখানে, এই জায়গায় এসে বুঝলাম
আরও একটা সত্য, মানে ওটা অদ্ভুত একটা জিনিস মানে এইবার প্রথম দিনটায় প্রতিষ্ঠিত হয়ে গেল। মানে সাম্যবাদ বলে তো একটা জিনিসের কথা আমরা প্রায়শই শুনি, সেটা ওই সিনেমার অলীক বস্তু কিনা সেটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশও করেন, কিন্তু এইবার দেখলাম একটা প্রথম দিন একটা অদ্ভুত সাম্যবাদ প্রতিষ্ঠিত হলো। অর্থাৎ নর্মাল করছে কি মনে হচ্ছে, দক্ষিণবঙ্গ যখন হিট ওয়েভে মানে একদম লু বইছে, বিপর্যস্ত হিট ওয়েভে সবাই মিলে একদম জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছেন, সে সময় অনেকেই ভাবছিলেন উত্তরবঙ্গটা নিশ্চয়ই অতটা না, একটু বেটার আছে হয়তো, বা টেম্পারেচারের দিক থেকে দক্ষিণবঙ্গের তুলনায় এই মুহূর্তে এখানকার আবহাওয়াটাকে হয়তো কারুর মনোরমই মনে হবে। কিন্তু টেম্পারেচারের যে ফারাকটা সেটা কিন্তু ইলেকশনের প্রথম দিনটা ঘুচিয়ে দিয়েছে, জানেন তো। একদম শুধু ওই নির্বাচনী উত্তাপেই যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে এখানকার উত্তাপটা। তার ফল বিভিন্ন লোকের মধ্যে যে পড়ছে এখানকার, সেটা আমরা বুঝতে পারছি। দক্ষিণবঙ্গে আমরা দেখেছিলাম বারবার ওই অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি তো বার তিনেক ইতিমধ্যে মাথা গরম করে হাত চালিয়ে বসে রয়েছেন, হয়তো এই গরমের প্রভাবেই। এখানেও দেখলাম জনপ্রতিনিধিরাও, মানুষজন তো বটে, জনপ্রতিনিধিরাও তাদের ওপরেই আর কি এই উত্তাপটা বেশি কাজ করেছে, তার ফলাফলটা দেখা যাচ্ছিল। এই ডাবগ্রাম ফুলবাড়ি এই বিধানসভা আসনটা হচ্ছে একদম শিলিগুড়ির লাগোয়া। এখানটার একটা বিশেষত্ব আছে, বিশেষত্ব মানে এটা বিখ্যাত হয়ে গেছে একটাই কারণে, গৌতম দেব এখানকার ডাক সাইডে তৃণমূল নেতা, তাকে হারিয়ে এই বিধানসভা আসনে লাস্ট বিধানসভা ইলেকশানে শিখা চ্যাটার্জি জিতে গেছিলেন। এবার তার এই লড়াকু যে চরিত্রটা, সেটাকে মাথায় রেখেই কিন্তু তাকে এখানে এসে ফাইটার দিদি বলেছিলেন শুভেন্দু অধিকারী। এবার এই বক্তব্যগুলোর জন্যই হোক বা এই ভোটের টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্যই হোক, শিখা চ্যাটার্জি কিন্তু আজকে তার এই বিশেষ যে সুনাম হয়েছে বা বিশেষ যে উপাধি পেয়েছেন, সেটা সত্য প্রমাণ করতে সিরিয়াসলি লড়ে গেছেন আজকে তিনি। এবং আমাদের সকলের দিদি শিখা চ্যাটার্জি বিধানসভায় এত সুন্দর বলেন, ফাইটার দিদি। বিধানসভায় কোনোদিন গ্যালারিতে গেলে দেখবেন যে কিভাবে অগ্নিমিত্রা পাল, তাপসী মণ্ডল, শিখা চ্যাটার্জি, শিরূপা মিত্র চৌধুরী, চন্দনা বাউড়ি, মালতী দি, সুমিতা সিনহাদিরা কিভাবে ফাইট করে। দেখুন, শুভেন্দু অধিকারীর দেওয়া ওই উপাধি বা তার বক্তব্যকে, শুভেন্দু ঝানু রাজনীতিক, পোড় খাওয়া জহুরিও বলতে পারেন, পাকা জহুরি, তিনি যে ঠিক রত্ন চিনেছেন সেটা বোঝাতেই সম্ভবত শিখা চ্যাটার্জি এত বেশি উদ্গ্রীব ছিলেন, এত বেশি অ্যাক্টিভ ছিলেন এদিন। নর্মালি ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে যে কোনো বিধায়ক বা নেতা যাই হোক, নিজের বুথের বাইরে অন্য বুথে তিনি যদি বুথ এজেন্ট বা প্রার্থী না হন, তাহলে কিন্তু ঢুকতে পারবেন না। শিখা চ্যাটার্জি সেটার তোয়াক্কা করেননি এবং মহানন্দা গার্লস স্কুলে ঢুকতে চেয়েছিলেন বা তার 200 মিটারের মধ্যে ঢুকে পড়েছিলেন বুথের, এরকমই অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশ এই অভিযোগেই তাকে আটকেছিল। আটকাতেই শিখা তিনি দপ করে জ্বলে ওঠেন এবং তারপর বিজেপির যাবতীয় তার সঙ্গী সাথী যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে রীতিমতো একটা সে হট্টগোলের পরিস্থিতির সৃষ্টি হয় আর কি। তাকে আটক পর্যন্ত করা হয়, শেষ পর্যন্ত অবশ্য তিনি চলে যান। কিন্তু এই একই জায়গায় একই রকম একটা মানসিকতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহও কিন্তু দেখিয়েছেন। তিনিও যথারীতি বিভিন্ন জায়গায়, এই যে ভেটাগুড়ির বিভিন্ন জায়গায় যে গণ্ডগোল হয়েছে, অত্যন্ত স্পর্শকাতর, প্রত্যেকটা জায়গায় কিন্তু তিনি ঘুরে বেরিয়েছেন। এবার তিনি হয়তো ভাবতেই পারেন যে দলের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য তার পৌঁছানোটা খুব জরুরি। চারপাশে বিভিন্ন রকম গণ্ডগোল শোনা গেছে, তো সেই জন্য তিনি গেছেন। এবার একই যুক্তিতে হয়তো শিখা দেবীও এইভাবে যাওয়ার চেষ্টা করেছিলেন, শুধু তফাৎ আছে একটা জায়গাতেই। বলে না, এক যাত্রায় পৃথক ফল, সেরকম শিখা দেবীর ক্ষেত্রে পুলিশ যতটা অ্যাক্টিভ ছিল তাকে আটকানোর জন্য, উদয়ন গুহর ক্ষেত্রে কিন্তু তাদের ততটা অ্যাক্টিভ হতে দেখা যায়নি। অন্তত বিজেপি এরকমই অভিযোগ করছে।
কর্মীদের সঙ্গে অন্য পুলিশের মারামারি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল হাতাহাতি খণ্ডযুদ্ধের পরিস্থিতি হয়েছে। পুলিশ শিখা চট্টোপাধ্যায়কে আটক করতে চাইছে এবং 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 বিজেপি কর্মীরা তারা কিন্তু কার্যত পুলিশের সাথে মারামারি হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিখা চট্টোপাধ্যায় এখানে রয়েছে এবং পুলিশ কর্মীদের সঙ্গে মারামারি হচ্ছে। পুলিশ আধিকারিকরা তাকে থানায় নিয়ে যেতে চাইছেন। শিখা চট্টোপাধ্যায় বলছেন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসুন। বিজেপি কর্মীদের সাথে পুলিশ আধিকারিকদের মারামারি ধস্তাধস্তি এই মুহূর্তে ধরা পড়ছে। আপনাকে কেন থানায় নিয়ে যাবেন? আমি এখানে বসে আছি, আমার কর্মীদের সঙ্গে আমি বসে আছি। অ্যারেস্ট করার কেন করে যাবো? আজ সারাদিন এই নির্বাচনের বিভিন্ন কিছু হিসেব নিকেশ করতে করতে রবীন্দ্রনাথের একটা গানের কথা খুব মনে পড়ে যাচ্ছিল, হার মানা হার পড়াবো তোমার গলে। এবার এই হার যেটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে ব্যবহার করেছেন, এই হার শব্দটা খুব গোলমেলে, জানেন তো। মানে হার বলতে ওই হার জিতের হার হতে পারে, মানে পরাজয়, আবার হার বলতে সেটা আবার মালাও হতে পারে। রবীন্দ্রনাথ এরকম একটা ধোঁয়াশার জায়গা রেখে দিয়েছিলেন। আরও একটা হার আছে, সেটা নিশ্চিতভাবেই তার ভাবনা চিন্তার মধ্যে ছিল না। এক্ষেত্রে হারটা হচ্ছে ওই আমরা বলি না ভোট দানের হার, অর্থাৎ একটা পার্সেন্টেজ আর কি, শতকরা হিসেব। সেই হারটার ওপরে কিন্তু নির্বাচনের সমস্ত কিছু কোথাও গিয়ে নির্ভর করে আর কি, অনেক কিছু নির্ভর করে, কিছু বোঝা টোঝাও যায়। পণ্ডিতরা যারা তারা এই ভোটের হার কত হলো সেই সমস্ত দেখে অনেক কিছু বুঝে ফেলেন। মানে ধরুন কোথাও সকাল সকাল দেখা গেল যে ভোটের হার অস্বাভাবিক রকম বেড়ে গেছে, অথবা দেখা গেল যে কোথাও গিয়ে ভোটের হার অস্বাভাবিক রকম কম, সেক্ষেত্রে ধরা হয়, বেড়ে গেলে ধরা হয় যে ছাপ্পা পড়ছে। আর যদি অস্বাভাবিক কম দেখা যায় তাহলে ধরতে হবে যে সেখানে বুথ জ্যাম ট্যাম হচ্ছে, এরকম একটা কিছু হচ্ছে। আবার ধরুন কোথাও দেখা গেল যে 100% ভোট পড়ে গেছে, বেশ খানিক করে মধ্যেই পুরো 100% পড়ে গেছে, তখনও ধরা হয় ছাপ্পা টাপ্পা হয়েছে নিশ্চয়ই। কিন্তু মোটামুটি স্বাভাবিক ভোট ঠোট হয়েছে, তারপরেও একটা বেশ ভালো পার্সেন্টেজ ভোটিং হয়েছে, বেশ ভালো সংখ্যায় মানুষ ভোট দিয়েছেন। এটার ওপরেই কিন্তু নির্বাচন কমিশনের হার জিতও নির্ভর করে আর কি, এই ভোট পড়ার হারের ওপর। তো যখন দেখা যায় যে ভালো, মোটামুটি বিরাট অভিযোগ কিছু নেই কিন্তু ভালো ভোটের হার, তখন মনে করা হয় বেশি মানুষ ভোট দিচ্ছেন মানে তার মধ্যে নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে। এবারে এক্ষেত্রে আমাদের বাংলার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বিরোধিতা শব্দটাও আবার খুব গোলমেলে, কারণ এখানে তো দুটো শাসক দল। লোকসভা ভোট মেন বিষয়টা হওয়া উচিত কেন্দ্র, মানে দেশের শাসক কারা, বিজেপি ছিল, সুতরাং প্রতিষ্ঠান বিরোধী কোনো মানসিকতা থাকলে সেটা তাদের বিরুদ্ধে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে এখানে তো আবার শাসক দল তৃণমূল কংগ্রেস, ফলে এখানকার মানুষজনের যদি মনের মধ্যে প্রতিষ্ঠান বিরোধিতাটা, লোকাল প্রতিষ্ঠান বিরোধিতাটা একটু বেশি করেই চাগাড় দেয়, তাহলে তার আবার লাভ যাবে বা ক্ষতিটা হবে তৃণমূলের। এবার কার দিকে যাবে সেটা আবার ওই বাইনারি তত্ত্বের ভূত ভবিষ্যৎ এগুলোর ওপর নির্ভর করছে। মানে বাইনারি তত্ত্বটা তো আপনারা জানেন, ইদানিংকালে ওই তুমি আর আমি, মানে তৃণমূল আর বিজেপির বাইরে আর কেউ নেই, এরকম একটা প্রচার তৃণমূল বিজেপি দু দলের নেতারাই করার চেষ্টা করেন আর কি। এবং তাদের এই কথাটা যদি সত্যি বলে ধরতে হয়, তাহলে এক্ষেত্রে কোথাও গিয়ে যদি তৃণমূল বিরোধী ভোট পড়ে সেটা বিজেপির লাভ, আর বিজেপি বিরোধী ভোট পড়লে সেটা তৃণমূলের লাভ, এটাই আমাদের ধরে নিতে হবে। কিন্তু সবসময় কি আর ওই স্ট্রেট লাইনে চলে? মানে এই কুচবিহারটাই যেমন, এখানে তো এমনিতেই ধরুন আর যে তৃতীয় পক্ষ, শুধু তৃতীয় না চতুর্থ পক্ষও আছে, এবং সেটা জোট ভাঙা চতুর্থ পক্ষ, কারণ এই একটা জায়গাতে বাম ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছেন, আবার একই সঙ্গে কংগ্রেসেরও প্রার্থী রয়েছেন। এই জায়গাটাতে তাদের ওই ইন্ডি জোট কেন, কোনো জোটই এখানে টেকেনি, লোকাল জোটও টেকেনি। ফলে এটা আশা করা যেতেই পারে যে ভোট যদি এরকম ইধার উধার, যার বিরুদ্ধেই ভোটটা যাক, বাকিরা কি একদম তার প্রসাদ প্রসাদ পাবেন না? যদি আপনারা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথা ধরে, তাহলে আপনাদের ধরে নিতে হবে পাবেন না, কারণ তিনি শুরুতেই মানে ভোটের মাঝামাঝি সময়ই বলে দিয়েছেন কোচবিহারে কংগ্রেসের কোনো আশা নেই।
আচ্ছা, খেলার মাঝপথে যদি কোনো দলের ক্যাপ্টেন কোনো একটা পার্টেই হোক যদি হার স্বীকার করে নেন, তার প্রভাব কি বাকি পার্টগুলোতে পড়বে না? এবং খেয়াল করে দেখুন, বহরমপুরটা, অন্য জায়গাগুলো ছেড়ে দিন, বহরমপুরটা তো তাদের বড় বাজি। এবার এই রকম ভাবনা চিন্তা, এটা নেগেটিভ ভাবনা চিন্তা, তার ফলাফলটা যদি কোথাও গিয়ে এই বহরমপুরের এই ভোটারদের ওপর কোথাও গিয়ে প্রভাব ফেলে, তাহলে কি হবে বা কি হতে পারে বুঝতে পারছেন তো? আমাদের বলছে কংগ্রেস পার্টির ক্যান্ডিডেট গাইছে কুচবিহারে, আমরা লড়ছি। নর্থ বেঙ্গল আমাদের দার্জিলিংটায় আমাদের আশা আছে ভালো রেজাল্টের। কুচবিহারে আমাদের তেমন কোনো আশা কখনো আমরা দেখায়নি, নেইও আমাদের। গন্ডগোল না হলে জিততে পারবে না, ভয় দেখাবে, বোমা ফেলে দিচ্ছে, এখানে রেখে দিচ্ছে, ওখানে রেখে দিচ্ছে। কমিশন প্রথম থেকে কড়াকড়ি করেছে, বাহিনী পর্যাপ্ত আছে, সেজন্য যারা ভোটার আছেন তারা যেন বেরিয়ে এসে ভোট দেন, ঘাবড়াবার কোনো কারণ নেই। ভালো ভোট 370 হবে সারা দেশেতে, তারই ইঙ্গিত। যতই জবরদস্তি করুক, গায়ের জোর করুক, আমি জানি সব, তা সত্ত্বেও বলি এবারে বিজেপি 200 আসনও পাবে না। দেখুন, 2019-এর লোকসভা ভোটে তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী এই ভোটের একটা বড় অংশ কিন্তু তৃণমূলের থেকে দূরে সরে গেছিল এবং তার লাভটা ভরপুর তুলেছিল বিজেপি। শুধু তোলেই থেমে যায়নি তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বিজেপি দেখুন একটা বড় মাস্টার স্ট্রোক দিয়েছে, একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি বানিয়ে, দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানিয়ে। এবার এই জায়গাটায় একই সঙ্গে আবার তৃণমূলের বিপদ যে এইসব স্ট্র্যাটেজিগুলোতে বা এই মাস্টার স্ট্রোকে বেড়েছে বই কমেনি, সেটা বোঝা গেছিল যখন বিপদটা আরও বাড়িয়ে দিয়ে অখিলগিরি রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটা বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন। তো এবং সেটা নিয়ে তো তার চারপাশে মানে রীতিমতো প্রচারের ঝড় বইয়ে দিয়েছিল বিজেপি। এবার দেখুন এই সন্দেশখালিতে, সেখানেও তো ওই তপশিলি জাতি, উপজাতি বা আদিবাসীদের জমি দখল থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিগ্রহের অভিযোগ সেটা তো সামনে এসছে। ওই সন্দেশখালির নির্যাতিতাদের তো নিয়ম করে করে বিজেপি বিভিন্ন সভায় নিয়ে গেছে। আজকেও মিঠুন চক্রবর্তীর সভাতে এরা হাজির ছিলেন। তো এইটা তো প্রচারটা সর্বস্তরের ওই তপশিলি জাতি, উপজাতিদের মধ্যে চলছে। এটাকে মানে কাউন্টার করারও তো নিশ্চয়ই একটা চেষ্টা করবে তৃণমূল, এটা তো বলাই বাহুল্য, তাই না? কারণ কোনো জায়গা কেউ তো বিনা যুদ্ধে ছাড়ে না, তৃণমূলও ছাড়েনি। এবং এক্ষেত্রে লড়াইটা লিড করছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি করছেন? তিনি দেখবেন, আপনি খেয়াল করে সাম্প্রতিককালে বিভিন্ন জায়গায় যখন যাচ্ছেন, বিশেষ করে এই আদিবাসী অধ্যুষিত অঞ্চল বা এরকম জায়গাগুলোতে, সেখানে গিয়ে তিনি তাদের সাথে নাচছেন, তাদের সাথে মিশে যাচ্ছেন, নাচ শেষে তাদের জড়িয়ে ধরছেন। সম্প্রতি তো একজন আদিবাসী মহিলা তাদের সমস্যার কথা তাকে বলায় তিনি তার সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন। এগুলো নিয়মিতভাবে তিনি করছেন। আর আজকেও তিনি কিন্তু দুন্দুবি বাজিয়েছেন নাচটাচের পর আর কি। তিনি যখন এই আদিবাসীদের সাথে পা মেলাচ্ছেন বা দুন্দুবি বাজাচ্ছেন, তার সঙ্গে বোল ধরেছিলেন তখন ইন্দ্রনীল সেন, সেটা দেখে আবার ওই তৃণমূল ভবনে সেখানে দেখলাম চন্দ্রিমা ভট্টাচার্য এবং শশী পাজাও পা মেলাতে শুরু করেছেন, নাচের তালে তালে দুলছেন। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই স্ট্র্যাটেজিগুলো এ তো বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে আদিবাসীদের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বটাকে মিটিয়ে দিয়ে তাদের কাছাকাছি আসার চেষ্টা। চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজাদের নাচটা, সেটা কি মুখ্যমন্ত্রীর কাছাকাছি আসার চেষ্টা? সে যাই হোক, এদের এই যে প্রচেষ্টাগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছে কেউ কোনো জায়গাটা একদম ওয়াক ওভার দিতে রাজি নন। বিশেষ করে যেখানে এই প্রথম 3টে যে আসন, এই 3টে আসনই কিন্তু তপশিলি জাতি বা উপজাতিদের জন্য সংরক্ষিত। এই তপশিলি জাতি, উপজাতি বা আদিবাসীরা তারা যেরকম একটা নির্দিষ্ট ভোট ব্যাংক, সেরকম কিন্তু মানে এখন রাজনীতি নিজস্ব বিভিন্ন রকম টার্গেট ভোট ব্যাংক বেছে নেয়। যেরকম প্রধানমন্ত্রী, এই যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার,
তাদের বেছে নিয়েছেন। এর আগে যারা ওই গেম খেলেন আর কি, তাদের সঙ্গে অনলাইন গেমিংয়ের এক্সপার্ট তাদের সাথে বসেছিলেন। ঠিক সেরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে তিনি বসেছেন, যারা ওই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন আর কি। বিরাট ফ্যান ফলোয়িং, এক একজনের পেছনে লম্বা তাদের ফলোয়ারের সংখ্যা। সেই বিরাট ফলোয়ার সংখ্যাটাকে ধরেই সম্ভবত, বা সেটাকে টার্গেট করার জন্যই সম্ভবত প্রধানমন্ত্রী কিন্তু এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের সঙ্গে বসেছেন, গল্প করেছেন, কথা বলেছেন। তাদেরই তিনি একজন, এটাই বোধহয় তিনি প্রচার করার চেষ্টা করেছেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, বার্তা দিতে চেয়েছেন একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে, অর্থাৎ সবাই নিজের মতো করে কিন্তু টার্গেট ভোটার বা ভোট ব্যাংক ঠিক করে নিয়ে সেই অনুযায়ী প্রচারটা চালিয়ে যাচ্ছে। ভোট জেতার জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছুই করবেন, চিন্তা কোনো কারণ নেই, সবই মানুষ বোঝে। এগুলো হচ্ছে ড্রামাবাজি। আমরা আগে দেখেছি গ্লাভস পরে নেচেছেন, এখন নাচছেন, অসুবিধা নেই, নেচে নিতে বলুন, এরপরে আমরা ফেয়ারওয়েল দেবো, তখনও নাচবো। ভোট ব্যাংকের প্রশ্ন নয়। মানুষ আসলে এখানে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সমস্ত রকমের আস্থা রাখে। ঐতিহ্যকে যদি তিনি সামনে রেখে মানুষের কাছে আরও বেশি রাস্তাটাকে প্রশস্ত করেন, তাহলে সেটাই তো মানুষের কাছে সবচেয়ে গ্রাহ্য। কিছুদিন আগে বাংলার এক জনপ্রিয় স্টার, মেগা স্টার আর কি, এরকম একজন নায়কের সঙ্গে কথা হচ্ছিল। তার একটা সিনেমা রিলিজ করছিল তার কিছুদিন পরে। তো তিনি একদম যেরকম সাবেকি পদ্ধতি সেইভাবেই প্রচারে ব্যস্ত ছিলেন। তো তাকে জিজ্ঞেস করেছিলাম যে সাম্প্রতিককালে তো সিনেমার প্রচারের জন্য ভ্যারাইটিস রাস্তা নিচ্ছেন হিরোরা, সে আমির খানই বলুন বা প্রসেনজিৎই বলুন, তাদের বিভিন্ন রকম প্রচারের বৈচিত্র্য আমাদের চোখে পড়ছে। সেখানে আপনি সেরকম বিশেষ কিছু করছেন না কেন? তিনি বলেছিলেন যে আমি একটু ক্লাসিক্যাল পদ্ধতিতে বিশ্বাসী, অর্থাৎ মানুষের মুখে মুখে যেটা ছড়ায় সেটাই হচ্ছে ক্লাসিক্যাল পদ্ধতি, এবং সেটাই নাকি সব থেকে বেশি এফেক্টিভ। তিনি সেই জায়গাটার উপরেই ভরসা করেন, সব থেকে বেশি সেটাতেই তার প্রচারটা হয়ে যাক, এই চেষ্টাটা করেন। এই রাজনৈতিক নেতারা, সে আমাদের প্রধানমন্ত্রী হন বা মুখ্যমন্ত্রী, তারাও মনে হচ্ছে এই মুখে মুখে প্রচারের ওপর বিরাট ভরসা রাখেন। এই যে কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা গেমারদের সঙ্গে ঠিক যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বসেছেন তো এটাই যে তারা গিয়ে তাদের মাধ্যমে, তাদের মুখে মুখে বা তাদের লেখনীর মাধ্যমে বা তাদের কাজকর্মের মাধ্যমে বাকিদের মধ্যে ছড়িয়ে যাবে। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীও তো এই যে নাচ করছেন, বাজনা বাজাচ্ছেন, এগুলোর মাধ্যমে মানুষজনের মধ্যে মিশে যাওয়া, মানে এরা বাড়ি গিয়ে বলবেন যে মুখ্যমন্ত্রী আমার কাছে এসেছিলেন, কথা বলেছেন, জড়িয়ে ধরেছেন। অর্থাৎ এইভাবে তারাও গোটা বিষয়টা চারপাশে ছড়িয়ে দেবেন। এইটা কোথাও গিয়ে ওই ক্লাসিক্যাল থিওরি, এবং এই ক্লাসিক্যাল থিওরির মাধ্যমে কি মুখ্যমন্ত্রী মনে করছেন যে এই যা সাম্প্রতিককালে তাদের বিরুদ্ধে নেগেটিভ প্রচার হয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে এই নিয়োগ দুর্নীতি বলুন বা সন্দেশখালি বলুন, সব কিছু এই প্রচার বৈচিত্র্যে মুছে যাবে? দেখুন, এটা বলাটা খুব কঠিন, তার কারণ রাজনৈতিক নেতারা কি ভাবেন বা কি বলেন সেটা তো দেবা না জানন্তি কুত মনুষ্য, ভগবান জানতে পারে না, আমরা কোত্থেকে জানবো? কিন্তু বোঝার চেষ্টা আমরা একটা করতে পারি, আর সেটা বুঝতে গেলে কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, আজকে দিনভর এই উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় আমাদের রিপোর্টাররা তারা ঘুরে বেরিয়েছেন। আমি নিজে রয়েছি, মানুষজনের সাথে কথা বলছি, বোঝার চেষ্টা করছিলাম যে যাদের জন্য এই ভোটটা অ্যাকচুয়ালি, মানে নর্মালি নেতাদের জন্যই ভোট, কিন্তু যাদের মাধ্যমে ভোট, যারা এখন এই মুহূর্তে ভগবান, এই সাধারণ মানুষ, তারা কেমন আছে? অনেক মানুষের সাথে কথা বললাম, বুঝলেন। এই অঞ্চলটায় জানেন আপনারা যে চা বাগানগুলো একটা বড় সমস্যা বা ইস্যু। চা শ্রমিকরা তারা কীরকম আছেন? হাজারো সমস্যা তাদের, কোথাও চা বাগান বন্ধ,
কোথাও প্রভিডেন্ট ফান্ডের টাকা পয়সা ঠিকঠাক দেয় না, কোথাও জমির পাট্টা পেয়েছেন কিন্তু সে জমির দেখা নেই। এরকম হাজারো সমস্যা রয়েছে এখানকার চা বাগানের শ্রমিকদের। দেখছিলাম, কথা শুনছিলাম, এবং তারা যখন ভোটটা দেন তাদের কিন্তু এই ভোট দেওয়ার পেছনে একটা কোথাও গিয়ে একটা উদ্দেশ্য থাকে, একটা আশা থাকে, জানেন তো। এবং এই যে এখানকার যে আদিবাসী বা জনজাতির যে মানুষজন আছেন তারা কিন্তু নর্মালি খুব শান্তিপ্রিয়, মানে তারা এই ভোটের গণ্ডগোলে খুব একটা জড়ান না। যেটুকুনি যারা জড়ান তারা কিন্তু বেশিরভাগই এই শহুরেরা, এরা শুধু ভোট দেন, জানেন তো। কেমন আছেন ওরা, ওদের সমস্যা কি মেটে, এটা ভাবছিলাম যখন তাদের সাথে কথা বলছিলাম। আজকে তখনই মনে পড়ে গেল যে আজকে একটা ছবি খুব ভাইরাল হয়েছে। একটা ভোটিং মেশিনের সামনে একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন, একদম সারা মানে একটা ধুতি, কোনো রকমের খাটো ধুতি কোনো ক্রমে পরা আর কি, গামছাও হতে পারে, খালি গা, ধুলো মলিন চেহারা, সাধারণ মানুষ। ক্যাপশানে হচ্ছে যে ভোট দিচ্ছে ভারতবর্ষ। দেখুন, এই ভারতবর্ষের বিভিন্ন রূপ আছে। আমরা শুধু চাই ভারতবর্ষের সব সাধারণ মানুষই একটুখানি ভালো থাকুক। তাই এই ভোটের বাজারে এই সাধারণ মানুষের কথাগুলো কিন্তু ওই বললাম, না বললেই নয়। এখন ভোট এলেই নাকি নেতাদের সাধারণ মানুষের কথা মনে পড়ে, আর ভোট চলে গেলেই তারা বেবাগ ভুলে যান, মানুষের কথা আর মনেও থাকে না তাদের। এটাই নর্মাল একটা চিত্র বলে সবাই বলে ঠেলে থাকেন। এই অভিযোগটাই বাংলা কেন, ভারতের যে কোনো জায়গাতে গেলেই মোটামুটি এই অভিযোগটাই শোনা যায়। কিন্তু এরকম কোনো জায়গাও তো আছে যারা গোটা বছর ভর এই কড়া নজরদারিতে থাকে, একদম আতস কাচের তলায় থাকে, তার প্রত্যেকটা পাতা ইধার থেকে উধার হলেও প্রশাসন সতর্কভাবে সেটাকে নজর করে। দেখে ভাবতেই পারেন যে বাহ, এতটা প্রশাসনের যখন নজরে থাকে এদের তো কপাল ভালো, সারা বছর ধরে প্রশাসনের নজরে রয়েছে। তাই কি আলিপুর দুয়ারের উত্তর হলদিবাড়ি, কুমার গ্রামে এই গ্রামটা আর কি, উত্তর হলদিবাড়ি, এটার বিশেষত্ব কি জানেন? এই গ্রামটা কেএলও চিফ জীবন সিংয়ের গ্রাম। 1996 থেকে 2003 এই লম্বা সময়টা পৃথক একটা রাজ্যের দাবিতে লড়ে গেছেন জীবন সিং। তারপর থেকে অন্তরালেই আছে, কিন্তু গ্রামে জীবন সিংয়ের একটা বাড়ি আছে, জরাজীর্ণ সেই বাড়ি। মা ছিলেন, মারা গেছে, বাড়ির ভগ্নদশা, কিন্তু সেই ভাঙা টিনের গায়ে পুলিশ নোটিশ লটকে দিয়ে গেছে, সেই নোটিশ থাকে আর কি। তো যেখানে এরকম কড়া নোটিশ সবার, সেখানে গ্রামের ভগ্নদশাটা একদম কেউ নোটিশ করেন না। ঠিকই বুঝেছেন, নজরদারি আছে, কিন্তু গ্রামের জন্য কারোর কোনো নজর নেই। গ্রামের অবস্থাটা, অনুন্নত অবস্থাটা, উন্নয়নহীনতাটা, সে কথাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নজরে থাকলেই যে উন্নয়ন হবে এরমও কোনো কথা নেই। আমার মামা হয়, তো আমি তো ওকে দেখি নাই জন্ম থেকে, যখন ছোট ছিলাম তখন ছিল, তো আমি তো দেখি নাই। এলাকায় তো অনেক অভাব আছে, উন্নয়ন তো কিছুই হয়নি, অনেক অভাব আছে এখানে। কোনো কিছু রাস্তাঘাট খারাপ, তার মধ্যে এখানে কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাইনি আমরা। জীবন সিংয়ের যে দাবি ছিল আর কি, ওই হিসেবে তো আমাদের হয় নাই এখনো। কি সমস্যা আছে এখানে, কেন উন্নয়ন কেন হয়নি? উন্নয়ন না হওয়ার কারণে হলো রাস্তাঘাট 1 নম্বর, 2 নম্বর হলো শিক্ষার অভাব। ছেলেগুলা লেখাপড়া শিখছে, ওদের চাকরি বাকরি কোনো কিছু হইলো না। জঙ্গি আন্দোলনটা অনেকটাই সীমিত, কেন্দ্র সরকার তাদের উপর নজর রাখছে এবং তার সাথে সম্পর্ক রাখছে, এবং তারা প্রায় সবাই এখন মূল স্রোতেই ফিরে এসছে। প্রায় 50 বছর ধরে উন্নয়নের কোনো ছোঁয়া পড়েনি। সেই কারণেই কিন্তু মানুষ আস্তে আস্তে প্রথমে বামে সরে গেছিল, ভেবেছিল তৃণমূল করবে, তৃণমূলও করতে পারেনি, এবং আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিচ্ছে এবং তারা কিন্তু ভিড়ছে। এই উন্নয়নের প্রশ্নেই এবার এই লোকসভা ভোটের প্রচারের শেষ পর্বে ঝড় তুলেছিল তৃণমূল। এই জলপাইগুড়িতে তারা রীতিমতো 31শে মার্চ ওই যে 5 মিনিটের একটা টর্নেডো আছড়ে পড়েছিল না, সেই টর্নেডোর পর বিধ্বস্ত
ময়নাগুড়ি বা আরও নির্দিষ্ট করে বললে বার্নিশ, এই বার্নিশ গ্রাম, এই জায়গাগুলোকে কেন্দ্র করে তৃণমূল কিন্তু একদম প্রচারের ঝড় বইয়ে দিয়েছিল, সমবেদনার ঝড় বইয়ে দিয়েছিল। নির্বাচন কমিশন তারা অনুমতি দিচ্ছেন না, সুতরাং ত্রাণ দেওয়া যাচ্ছে না। নির্বাচন কমিশন বা কেন্দ্র এর আগে টাকা দেয়নি, টাকা দিলে যদি বাড়ি ঠাড়িগুলো ঠিকঠাক আবাসের হতো তাহলে এইভাবে বাড়িঘর বিধ্বস্ত হতো না। এই প্রচার নিয়ে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে ছড়িয়ে দিয়েছিলেন এই বক্তব্যগুলো, এবং হয়তো তারাও ভেবেছিলেন যে এই গোটা বিষয়টা যদি মানুষের মনে একবার ঢুকে যায় তাহলে হয়তো জলপাইগুড়িটা এবার যা 2019-এ তারা আশীর্বাদ করেছিল বিজেপিকে, এবার হয়তো তারা তৃণমূলের দিকে মুখ ফেরাতে পারে। আশাবাদী হওয়ার তাদের আরও একটা কারণও ছিল। এখন এই মুহূর্তে 7টা বিধানসভায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের, তার মধ্যে 5টাই তৃণমূলের দখলে। সবচেয়ে ডাইরেক্ট ঘাসফুলের প্রতীকে যেটা তা না, বিজেপিতে যেটা প্রার্থীও এপাশে চলে এসছেন সেটা হয়েছে, কিন্তু খাতায় কলমে এই মুহূর্তে 5টা তো তৃণমূলের। ফলে তারা আশা করতেই পারে যে একটা এরকম এত বড় আনুপাতিক সংখ্যাধিপত্য যে 5:2, ফলে লোকসভাটা তারা পেয়ে যেতেই পারেন। আর তার সঙ্গে যে মুহূর্তে তারা দেখেছিলেন এখানকার মানুষজনের পাশে দাঁড়ানোর একটা সুযোগ রয়েছে, এই ঝড়ের পর তারা ঝাঁপিয়ে পড়েছিলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কোথাও অনুমতি পেলে তারা কি করতে পারেন সেগুলো বলেছিলেন। সেটা নিয়ে অবশ্য একটা বিতর্ক হয়েছে, রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে। বিজেপির তরফে দাবি, পরে শুভেন্দু অধিকারী সেই চিঠি পোস্ট করে বলেছিলেন যে কোনো বাধা ছিল না, নির্বাচন কমিশন অনেক দিন আগেই তাদের অনুমতি দিয়েছিলেন, তারা সাহায্যটা করেননি, সেটা তাদের সমস্যা আর কি। সে যাই হোক, মানুষজনের অ্যাকাউন্টে 60,000 টাকা করে কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে, আর তার সঙ্গে আরও 60,000 টাকা ঢোকার প্রতিশ্রুতিও তারা পেয়েছেন। কিন্তু হাতে পেয়েছেন সঙ্গে একটা ত্রিপল। মুশকিলটা কি জানেন, এই বাড়ি তৈরির জন্য 60,000 টাকাই হোক, সেটা দিয়ে কাজ শুরু করলেন, আবার 60,000 পেলেন, হয়তো বাড়ি কমপ্লিট হলো, কিন্তু ততদিন পর্যন্ত তো ওই ত্রিপলটা নিয়েই থাকতে হচ্ছে। এই বার্নিশ গ্রামের মানুষজনের কিন্তু সেটা নিয়ে যথেষ্ট ক্ষোভের ছবি ধরা পড়েছে যখন ভোটের লাইনে তাদের সাথে কথা বলা হয়েছে। মানুষ কি চায়, কি পায়, এই দুটোর মেলবন্ধন কোনোদিন সম্ভব না, এটা আমরা জানি। কিন্তু নির্বাচন তো, ভোটের লাইনে দাঁড়িয়েছেন, সেখানে তারা চাওয়া পাওয়ার হিসেব চাইছেন বা তুলছেন, এটাই তো স্বাভাবিক। ফলে কোনটা বেশি প্রভাব ফেলবে, ওই ত্রিপলের তলায় কোনো রকম মাথা গুঁজে থাকা নাকি অ্যাকাউন্টে টাকা ঢোকা, এটার উপরে কিন্তু এই জলপাইগুড়ির ভবিতব্য অনেকটাই নির্ভর করছে বলে মনে হলো। সব উড়ে গেছে, টাকা পয়সা যা যাবতীয় ছিল সব উড়ে গেছে, কাগজপত্র সব। ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। সুযোগ সুবিধা, একটা মিনিট কয়েকের টর্নেডো, আর তারপরেই রাজনীতির সুযোগ, যে সুযোগ ছাড়েনি কোনো পক্ষই। ত্রাণ এবং ত্রাণ পৌঁছানোর ব্যবধানটায় কমিশন বনাম রাজ্যের লড়াই, শাসক বনাম বিরোধীর যুদ্ধ সবাই দেখেছে। ঝড়কে কেন্দ্র করে প্রচারে ঝড় তুলেছে সব পক্ষ, কারণ ভোট বড় বালাই। টর্নেডো নাকি ভোট, বার্নিশ গ্রামে কোন ঝড় বেশি আঘাত করলো? উত্তর খানিকটা মিলল বটে, ভোটের লাইনেই। আমাদের গলিঘরের বেড়াটারা ভাঙে বইছিল, বাইরের বেড়াটারা ভাঙে বইছিল, বারান্দা বান্ডা এগুলা। আপনার কি হয়েছিল? বাইরের সাথে যে আমার শ্বশুরের থাকার ঘরের একটা টিন দুইটা নষ্ট হয়েছে, পায়খানা গেছে। তারপরে ক্ষতিপূরণ পেয়েছেন? না, পাইনি। আমিও তো পাইনি। পেয়েছেন? না, কিচ্ছু পাইনি। আপনি ক্ষতিপূরণ পেয়েছেন? না, ক্ষতিপূরণ দেওয়া হয়নি, প্লাস্টিক দিছিল একটা। আমি তো কিচ্ছু পাইনি, আমি কিচ্ছু পাইনি, প্লাস্টিকও পাইনি। না, ক্ষতিপূরণ পাননি অনেকেই, বলছেন ভোটের লাইনে দাঁড়িয়ে। ক্ষতির পূরণ করতেই কি ভোটের লাইনে বার্নিশ গ্রাম? কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং সব যদি ঠিকঠাক চলে তাহলে এই 3টে লোকসভার প্রায় 56 লক্ষ ভোটার তারা ফের ভোট দেওয়ার সুযোগ পাবেন হচ্ছে 2026-এ।
ওই বিধানসভা নির্বাচনে। কারণ এখানকার যে 4টে পুরসভা অর্থাৎ জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি এবং মাল, এই 4টেতেই নির্বাচন হয়ে গেছে 2022-এ। ফের তো তাহলে 27-এ গিয়ে নির্বাচন হবে। এবার এর মাঝের সময়টায় নির্দিষ্টভাবে বললে তাহলে ওই 26-এর বিধানসভা নির্বাচনেই তাদের ভোট দিতে পারার একটা কথা। যদিও নেতারা বিভিন্ন রকম কথাটা বলেছেন, বিজেপির তরফ থেকে একটা হিসেব দেওয়া হয়েছে, যদি 30 থেকে 35-এর মধ্যে আসন পেয়ে যান এই লোকসভায় তাহলে নাকি 26 পর্যন্ত ব্যাপারটা গড়াবে না, এরকম হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন। এবার পাল্টা হুঙ্কার তৃণমূলের তরফ থেকেও আছে, তারা 42টাই জিতে যাবেন এবং কোথাও গিয়ে বিরোধী জোট, তারা ওই ইন্ডি জোট আর কি, সেটা সরকার গড়বে এবং সেই সরকারকে নেতৃত্ব দেবেন তারাই। এটা তো মমতা ব্যানার্জি বলেছেন। এটা বাদ দিয়েও বিভিন্ন সময় নেতারা বিভিন্ন হুঙ্কার ঠুঙ্কার দিচ্ছেন, জানেন তো। ভোট বাড়লে এমনি সময় অবশ্য নেতাদের হুঙ্কার টুঙ্কার আমরা শুনি, সেটা কখনো চরম, কখনো উন্নয়ন, এরকম হুঙ্কার আমরা শুনি, আবার কখনো সেটা সন্দেশখালির বাঘের হুঙ্কারও হতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে এই হুঙ্কারগুলো সবই রাজনৈতিক বাঘেদের, আর সেই বাঘেরা সবাই তো আবার দুপে। আসল হুঙ্কারটা যাদের দেওয়ার কথা তাদের হুঙ্কার সবসময় শোনা টোনা যায় না। আর হুঙ্কারটা যদি শোনা যায় তাহলে কি হয় সেটাও আমরা অবশ্য জানি। 4 পেয়ে বাঘেদের হুঙ্কারের ভয়েই ওই আলিপুরদুয়ারের গাঙ্গুটিয়া বনবস্তির 305 জন ভোটার আজ ওখানকার বুথে শেষবারের জন্য ভোট দিলেন। কারণ ওই জায়গাটা বনের কোর এরিয়ায়, সেইখানে এবার বাঘ, সত্যিকারের বাঘ, ব্যাঘ্র প্রকল্পে বাঘ ছাড়ার কথা, সুতরাং ওখানে তার মানুষজনকে রাখা যাবে না, তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়েছে। কিন্তু ভোট কেন্দ্র যেহেতু সরেনি, তাই তারা শেষবারের জন্য ওখানে গিয়ে বেশ প্রহরার মধ্যে গিয়ে ভোটটা দিয়ে চলে এলেন। আর দিয়ে ওখান থেকে চিরতরে জঙ্গলের ওই কোর এরিয়ার থেকে বেরিয়ে চলে এলেন। এবার ওই এরিয়ায় শুধুমাত্র সত্যিকারের বাঘের গর্জন শোনা যাবে। হুঙ্কার দেওয়ার কথা বাঘের, তাই মানুষ ভোটে এলে নেতাদের হুঙ্কার বাড়ে। ভোট এলে বুথ লুট হয়, হইহল্লা, অভিযোগ, পাল্টা অভিযোগের ঝড় ওঠে। গাঙ্গুটিয়া প্রাইমারি স্কুল, আলিপুরদুয়ার। এই বুথে বুথ লুট নেই, চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই, রয়েছে এক ঝাঁক পাখির ডাক। শেষবার ভোট, তাই সাজিয়ে তুলেছিল নির্বাচন কমিশন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত এই জঙ্গলে বাঘ আনা হবে, মানুষের ডেরা সরিয়ে হবে বাঘেদের মুক্তাঞ্চল। সেই মতো অনেক আগেই বাসিন্দাদের নিয়ে যাওয়া হয়েছে অন্য লোকালয়। মানুষ সরলেও সরকারি খাতায় গ্রামের স্কুল অর্থাৎ ভোটের বুথটা সরানো হয়নি। শুনশান সেই এলাকাতেই জঙ্গলের মধ্যে বাসে করে আনা হয় ভোটারদের শেষবারের জন্য। কাছাকাছি 305টা মানে কি ভোটার্স আছে এদিকে। 305 অন্য লোক তো নাই এদিকে, অন্য লোক নাই। बचपन से इधर बैठा है तो अब लास्ट है तो कैसा तो लग रहा है। मैं तो इधर 25 साल हुआ, यही जन्म हुआ है, इधर ही जन्म हुआ। अभी अच्छा नहीं लग रहा ना? अच्छा तो नहीं लग रहा, पर क्या कर सर, जरूरी है। মন খারাপ, শেষবার এই বুথে ভোট দিলেন ওরা। শেষবারের মতো জঙ্গলকে ছেড়ে নির্বাচন কমিশনের বাস বেরিয়ে গেল গাঙ্গুটিয়া থেকে। এবার এখানে শুধু হুঙ্কার, সত্যিকারের বাঘেদের হুঙ্কারের অপেক্ষা। দেখুন, আলিপুরদুয়ারের ওই গাঙ্গুটিয়া বনবস্তিতে এরপর তো আর মানুষ থাকবেন না। মানুষ যেহেতু থাকবেন না, তাই রাজনৈতিক বাঘেরা মানে নেতারা, তাদের পদচারণা ওখানে আর শোনা যাবে না, ঢুকবেনই না তারা। বছরে একবার মানে ওই ভোটের সময় একবার তারা যে পৌঁছন মানুষের কাছে, সেটাও তারা করবেন না। তখন ওখানে সত্যিকারের বাঘেরা ঘুরে বেড়াবেন। কিন্তু বাকি জায়গাটায় যেখানে মানুষজন আছেন সেখানে তো তারা পৌঁছে যাবেন এবং আজও বাজও এমন সব কাণ্ড কারখানাগুলো ঘটবে যাতে সবাই বলবেন এ জঙ্গলরাজ নয় তো। আরে সিরিয়াসলি বলছি, ধরুন এই পঞ্চায়েত ভোটেই হাবড়ার 3টে বুথে সেখানে 1500 হচ্ছে ভোটার, ভোট পড়েছিল 2500 করে। বিচারপতি অমৃতা সিনহা শুদ্ধ অবাক হয়ে গেছিলেন এই রকম কাণ্ড কারখানা দেখে। এবং সেখান থেকে ওই জঙ্গল রাজের একটা
চারপাশে জঙ্গল হয়ে যাচ্ছে কি না তার একটা সম্ভাবনা বা প্রশ্ন সবার মাথার মধ্যে ঘুরঘুর করছিল। সেটা এবার ঠেকানো যাবে কি না বা কীভাবে ঠেকানো যাবে সেটা তো নির্বাচন কমিশনের দেখার কাজ। এখনও 6 দফা রয়েছে এবং 39টা সিট। কিন্তু সত্যি কথা বলতে কি, এই যেটা বললাম যে এরকম যদি অস্বাভাবিক ভোট টোট পড়ে যায়, 1500 জায়গায় যদি কোথাও গিয়ে 2500 পড়ে গেল, বা ওই শুরুতে যেটা বলছিলাম চট জলদি যদি দেখলেন সকাল 100% ভোট পড়ে গেছে, তখন আমি নিশ্চিত যে আপনাদের সবার মনে হবে যে কোথাও গিয়ে ছাপ্পা হয়নি তো। কিন্তু এবার যে জায়গাটার কথা বলবো সেখানে কিন্তু সত্যিই আজকে একটার মধ্যে 97% ভোট পড়ে গেছিলো। সেটা ডুয়ার্সেই খাট্টিমারি স্কুলে। এই স্কুলটার মজাটা কি জানেন তো, এখানে যে জায়গাটায় বুথটা আর কি, এই স্কুলটা সেই যাতায়াতের পথে যখন তখন কিন্তু সত্যিকারের মানে জীবজন্তুরা বেরিয়ে ঠেরিয়ে চলে আসেন, নিরাপদ না ব্যাপারটা। তাই জন্যই ইলেকশন কমিশন আবেদন করেছিল ওখানকার 379 জন ভোটারের কাছে যে তারা যদি একটু সকাল ভোটটা দিয়ে দেন। তারা কথা রেখেছিলেন এবং প্রায় সবাই মিলে একটা নিরাপত্তার মধ্যে এসে সকাল নিজেদের ভোটদান কমপ্লিট করে নিয়েছিলেন। তারা ভোট দেওয়ার পরেই তাই ওই খাট্টিমারি প্রাইমারি স্কুলে একটা ছুটির আবহাওয়া তৈরি হয়ে গেছিলো। এবং সবথেকে বড় কথা, কাউকে কিন্তু এরকম কোনো রকম আক্রমণের সামনেও পড়তে হয়নি এই বনজন্তুদের। তার কারণ তারা নির্বাচন কমিশনের কথা শুনেছিলেন। এবার নির্বাচন কমিশনের কথা তো মানুষ শুনল। নির্বাচন কমিশন তারা মানুষকে দেওয়া কথাগুলো রাখতে পারবে তো? তার উপরে কিন্তু এই বাকি 6 দফা ভোটের পর ফের একবার ওই জো জিতা ওই সিকান্দার এই ডায়ালগটা নির্বাচন কমিশনের জন্য বলতে পারবো কিনা সেটা নির্ভর করছে। Brought to you by V-Guard.